দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। হাম বা মিজেলস আসলে এই গত কয়েক মাস ধরে আমরা এই ভয়াবহ প্রাদুর্ভাবটি দেখছি এবং অনেকগুলো বাচ্চা আমরা ইতিমধ্যে হারিয়েছি এবং অনেক রকম জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সেই বাবা মারাও অনেক বেশি চিন্তিত। সেই বিষয়টি মাথায় রেখে আজকের আয়োজনে আমরা কথা বলবো হাম বা মিজেলস নিয়ে। আয়োজনের বিষয় আমরা রেখেছি হামের ভয়াবহ প্রাদুর্ভাব বৃদ্ধি, আমাদের কি করণীয়। এবং এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আমার সাথে রয়েছেন ডাক্তার মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। জি, আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, শিশু বিশেষজ্ঞ ও সাবেক বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাডাম, আপনাকেও স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি শুরুতেই যেটা বলছিলাম ম্যাডামকে দিয়ে আমি শুরু করছি যে মিজেলসের এত প্রাদুর্ভাব বা হামের যে এত ভয়াবহ প্রাদুর্ভাব এবং গত 2-3 মাসে আমরা দেখেছি যে অনেকগুলো বাচ্চা আসলে মারা গিয়েছে। যাদের ঘরে এখন ছোট বাচ্চা রয়েছে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমার নিজের ঘরেও আমার ছোট বাচ্চা রয়েছে, আমরা আসলেই আতঙ্কিত যে কখন কি হয়ে যায়। একটু শুনবো আসলে এত কেন হামের প্রাদুর্ভাব হলো বা এই যে মিজেলসে আক্রান্ত বাচ্চাগুলো এত কেন জটিল হয়ে যাচ্ছে। আসলে হামের প্রাদুর্ভাব হওয়ার কারণ হচ্ছে হাম হচ্ছে একটা খুব কন্টাজিয়াস, ভীষণ কন্টাজিয়াস একটা ডিজিজ। আর প্রাদুর্ভাব হওয়ার কারণ হচ্ছে এটা তো প্রিভেনশন আছে, ভ্যাকসিনেশন আছে, কিন্তু কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে আমাদের যেমন অনেক সময় অনেক রকমের প্রবলেমের জন্য ভ্যাকসিনটা দেওয়া অনেক সময় ইন্টারাপ্ট হয়ে গেছে। তো এটা একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট, যেমন 2019 থেকে এরকম ভ্যাকসিনেশনের ট্রেন্ডটা আসলে কমে আসছে। তো 2020-তে যখন কোভিড হলো তখন এমনিতেও বাচ্চাদেরকে নিয়ে মারা যেতে পারতো না ভ্যাকসিনেশন সেন্টারে, ভয় পেত। তখন একটা ভ্যাকসিনেশনের ইন্টারাপ্ট হয়েছে। তারপরে আবার তখনও কিন্তু ইমার্জেন্সি হয়েছে মিজেলসের, এত আকারে না হলেও বেশ হয়েছে। তো তারপরে যেমন 2022-23 সালে, 23-24 সালে যেমন একটা ক্যাম্পেইন করার কথা ছিল, সেই ক্যাম্পেইনটা হয়ে ওঠেনি। 2024-25 সালে যেটা পলিটিক্যাল আনরেস্ট হলো, ভ্যাকসিনের একটু ইন্টারাপশন হয়ে গেল, বাচ্চারা ভ্যাকসিন দিতে পারলো না, মারা নেওয়া সমস্যা, এই জিনিসগুলির জন্য আসলে অনেক কিছু কিছু জায়গা আছে যখন মারা একটা প্রথমে আমাদের দেশের প্রেক্ষাপটে হচ্ছে 9 মাস বয়সে 1 বছরের উপরে নিচে একটা ভ্যাকসিন দিতে হবে এবং 12 to 15 মান্থসে যে একটা ভ্যাকসিন দিতে হবে। কিন্তু এখানে দেখা গেল যে মারা যদি 9 মাসে ভ্যাকসিনটা দিয়ে দেয়, আবার 12 থেকে 15 মাসের ভ্যাকসিনটা দেয় না। এটা একটা অনেক মাদের ইগনোরেন্সি আছে, তারপরে নিজেদের একটু কষ্টের জন্য দিতে চায় না। ফলে হচ্ছে কি, এই যে ভ্যাকসিনের ইফেক্টিভিটিটা অনেকাংশে কমে যায়। যেমন প্রথমে 92% হচ্ছে বিলো 1 ইয়ারে দিলে, আর 97% হয়ে যায় যদি আফটার 1 ইয়ার 12 to 15 মান্থসে দেয়। কিন্তু এই জিনিসগুলির জন্য এই সতর্কতা অবলম্বন করলেই কিন্তু অনেকাংশে ইমিউনিটিটা ডেভেলপ করলে মিজেলস কিন্তু অনেক কম হতো, এই যে এইরকম ক্ষতির পরিমাণও কম হতো। মিজেলস ভ্যাকসিন দেওয়ার পরে যে মিজেলসটা হয় সেটাকে বলে মডিফাইড মিজেলস, সেটার তীব্রতা কিন্তু অনেক কম। জি, তার মানে আসলে মূলত ভ্যাকসিনের যে অবহেলা বা টিকা নেওয়ার প্রতি যে একটা অবহেলা মাঝখানে কিছুদিন আমরা দেখেছি, সেটারও একটা ইফেক্ট আসলে পড়েছে এখন সেই হামের প্রাদুর্ভাব। একটু চলে যাব স্যারের কাছে, ডাক্তার মোস্তাক হোসেন। স্যার, আসলে যেটা মূল কথা, হাম তো আমরা এর আগেও শুনেছি, অনেকেরই হয়েছে, কিন্তু এই বছর যেটা মূলত চোখে পড়ছে যে হামের কারণে বিভিন্ন কমপ্লিকেশন বা জটিলতা ধরা পড়ছে বা বাচ্চারা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আইসিইউ সাপোর্টের প্রয়োজন হচ্ছে। এত জটিলতা আসলে তৈরি হওয়ার কারণটা কি? হ্যাঁ, ঠিকই বলেছেন যে হাম তো আমাদের দেশের নতুন রোগ না। এর আগে হাম হয়েছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এবং সেখানেও জটিল কেসও থাকতে পারে। যারা পুষ্টির মাত্রা কম, শরীরে ভিটামিনের উপস্থিতি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা হয়তো আমাদের চোখের আড়ালি থেকে গেছেন 2-1 জন। কিন্তু এখন যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ শিশু হামে আক্রান্ত হচ্ছে, এই জটিল রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আনুপাতিক হারে বেশি হয়ে গেছে। হাজারে যদি 3-4 জন জটিল হয়, এখন দেখুন কত কত শিশু আক্রান্ত হচ্ছে।
বেশি হচ্ছে। বিশেষ করে যারা অপুষ্ট শিশু, প্রান্তিক পরিবার, যাদের দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে বা ভৌগোলিকভাবে আধুনিক হাসপাতাল থেকে যাদের অবস্থানটা বেশ দূরে, সেই শিশুরাই কিন্তু জটিলতা নিয়ে শেষ মুহূর্তে শহরে চলে আসছে। এবং তারা যখন সে পরিবারের শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, তারা এভাবেই ভাবছে যে আমাদের তো হাম আগেও দেখেছি, আমাদের ছোটোবেলায় হাম হয়েছে, বাচ্চাদের হাম ভালো হয়ে যাবে, এটা তারা মনে করেছে। কিন্তু আরেকদিকে তাদের একটা সীমাবদ্ধতা আছে। এই চিকিৎসা করতে নিয়ে যাওয়া, তার যে খরচ, যাতায়াত খরচ থেকে শুরু করে বাচ্চাকে রাখা, এবং হাসপাতালে গেলেই এখন তো সব ফ্রি না, ফ্রি যদিও বলা হয়, হাসপাতালে কিন্তু বাইরের থেকে ওষুধ কিনতে হচ্ছে, টেস্ট করতে হচ্ছে, নানা সমস্যা। তখন বাড়িতে 2-1 দিন অপেক্ষা করি। এই জন্যই দরিদ্র পরিবারের শিশুরা সেখানে যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি সে যায়ও এবং তার যদি জটিলতা না থাকে, বলা হচ্ছে যে আপনার বাচ্চার হাম হয়েছে, এখানে জটিল অবস্থা হয়নি, বাড়ি চলে যান, জটিল হলে আসেন। একটা সচ্ছল পরিবারের শিশুকে আপনি এইভাবে ফেরত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সে তার বাড়িতে আলাদা ঘরে মায়ের সাথে থাকতে পারে, বা তার বাবার মায়ের সে সঙ্গতি আছে, তাকে পুষ্টিকর খাবার খাওয়ানো বা অন্যান্য যেসব যত্ন দরকার। কিন্তু একটা দরিদ্র পরিবারের শিশু, তাকে যদি আপনি হাসপাতালে ভর্তি না করে বলেন যে আপনি জটিল হলে আসবেন, তাহলে আপনি কি তাকে জটিলতার দিকেই ঠেলে দিচ্ছেন। কারণ সে যেখানে ফেরত যাবে সেখানে অনেক শিশু আছে, অস্বাস্থ্যকর পরিবেশ, সংক্রমণ ঘটার মতো পরিবেশ সেখানে আছে, বায়ু দূষণ রয়েছে, পানি দূষণ, খাদ্য দূষণ, তার পেটের পীড়া হয়, চর্মরোগ হচ্ছে, সে নিশ্চিতভাবেই সে জটিল হয়ে ফিরে আসবে। তো আমি কেন তাকে জটিল জায়গায় ফেরত দিচ্ছি? হ্যাঁ, হতে পারে শিশু হাসপাতাল কিংবা সংক্রামক ব্যাধি হাসপাতালে একজন চিকিৎসক বলতেই পারেন বা কর্তৃপক্ষ, আমাদের এখানে সিট নেই, আপনার শিশুর অবস্থা এখনও ভালো আছে, আপনি বাড়ি চলে যান। তার দিক থেকে আমি কোনো অন্যায় দেখি না। কিন্তু স্বাস্থ্য কর্তৃপক্ষ, সরকারের উচিত হবে ওই শিশুটাকে মৃত্যুর দিকে ঠেলে না দিয়ে, যারা দরিদ্র পরিবারের শিশু তাদেরকে কোনো এক জায়গায় রাখা, সেকেন্ডারি হাসপাতাল, যেটা অত বেশি জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা নেই, কিন্তু হাসপাতালে বেডে রেখে ওই বাচ্চাকে পর্যবেক্ষণ করা যায়। ডাক্তার এবং নার্স তাকে দিনে 2 বার পর্যবেক্ষণ করলে হবে, এবং সে খাবারটা পাবে, এবং সামাজিক সহায়তা দেওয়া তার পরিবারকে, যারা এখানে সমাজসেবী আছেন। এই যে শিশুকে নিয়ে সে হাসপাতালে আসবে, তার বাবা মা তো কাজে যেতে পারবে না, তারা দিন আনে দিন খাওয়া মানুষ। এই যে এই ভয়ও কিন্তু অনেকে আনে না যে বাচ্চা ভালো হয়ে যাবে, এটা তার একটা উইশফুল থিঙ্কিং। ভালো তো হয় না, মরণাপন্ন অবস্থায় চলে আসে। মরণাপন্ন হলে সে বাচ্চাটাকে নিয়ে সোজা আপনি ঢাকার দিকে রওনা হয়, কারণ জানে জেলা হাসপাতালে সব জায়গায় চিকিৎসা হবে না, কারণ তার বাচ্চার শ্বাস নিঃশ্বাস দিতে পারছে না। এবং তাকে আসলে ওই ওখানকার উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে বলে, আমাদের এখানে চিকিৎসা হবে না, সময় নষ্ট করেন না, সোজা ঢাকা চলে যান। কাজেই আমরা যে বলে দিই যে এরা অসচেতন, তারা সময় মতো শিশুদের আনছে না, সময় মতো আনলেও তো আপনি ফেরত দিয়ে দিচ্ছেন যে এখানে তো আপনার জটিল হয় না, জটিল করে নিয়ে আসেন। তো একজন ডাক্তার কি বলতে পারে জটিল করে নিয়ে আসেন? আমি সেই ডাক্তারের দোষ দিচ্ছি না, কারণ তার এখানে শিশু হাসপাতালে একজন রোগীকে অবজারভেশন সিটে রাখার সঙ্গতি নেই। এই জন্য একটা সেকেন্ডারি অবস্থা রাখতে হবে, যেখানে তাকে ঢাকা মেডিকেল কলেজে এরকম তাবু করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, ওই সমস্ত জায়গায় রাখা যায়। যে দরিদ্র পরিবারের শিশুকে আমরা এখানে রাখবো, তাকে ভিটামিনের ক্যাপসুল দেব, তাকে যত্ন করব, আর ক্রিটিক্যাল অবস্থা হলেই আমি আইসিইউতে পাঠাবো। এইভাবে যদি করি তাহলে আমাদের মৃত্যুটা অনেক কমে যাবে। এই মৃত্যুটা কমানোর জন্য আমাদের এই সমস্ত পদক্ষেপ না নিয়ে গতাগতিক পন্থায় যদি আমরা চলি, হামের সংক্রমণ কমে যাবে, কিন্তু মৃত্যু কমতে আমাদের আরও 1-1.5 মাস সময় লাগবে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তো আমরা ঠেকাতে পারি। হ্যাঁ, যারা প্রথম দিকে আসছে, বুঝতে সময় গেছে, বা চিকিৎসকরা বহুদিন এভাবে এত ব্যাপক সংখ্যক হামের রোগী তারা ম্যানেজমেন্ট করেননি, এই বিষয়ে একটু ধাক্কাও লেগেছে। কিন্তু এখন হামের প্রাদুর্ভাবে জানুয়ারি থেকে শুরু হয়েছে, মার্চ থেকে সরকার এটা জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি ভিত্তিতে সব কাজকর্ম করেছে। এখন এপ্রিল মাস, মে মাস, এখন তো আমাদের শিশু মৃত্যু কমানোর আমাদের সঙ্গতি নাই, এ কথাটা তো মানুষ শুনতে রাজি না। কাজেই আমাদের মনে হয় এই শিশু মৃত্যু, যেগুলো এক একটা পরিবারের জন্য শুধু দুঃসংবাদ না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুঃসংবাদ। তারপরে তো আছেই যারা সেরে উঠছে, তাদের যদি আমরা ফলো আপ না করি, তাদেরকে পুষ্টিগত সহায়তা না দেই, তাদের মধ্যে অনেকে দেখা যাবে যে তাদের চোখের রাতকানা রোগ হচ্ছে, বা তারা আবার নিউমোনিয়া সারিয়ে নিয়ে গেলেন হাসপাতাল থেকে, সে আবার বাড়িতে বসে নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, অন্যান্য সংক্রামক ব্যাধি হচ্ছে। কাজে হাম রোগ থেকে যারা সেরে উঠছে, প্রান্তিক পরিবারের শিশু, ওদেরকেও সরকারের পক্ষ থেকে এই
সরকারি ফলো আপ করা এবং তাদের স্বাস্থ্যের প্রতি আমাদের নজর দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্যার দিলেন এবং বিশেষ করে জটিল হওয়াটা কিভাবে প্রিভেন্ট করা যায় বা কিভাবে ফলো আপ করা যায় সেই বিষয়টা নিয়ে বললেন স্যার। একটু চলে যাচ্ছি সাইদা আনোয়ার ম্যাডাম আপনার কাছে। আপনি তো বলছিলেন আসলে হামের কিভাবে ছড়াচ্ছে বা কেন এত জটিল হচ্ছে, একটু জানতে চাওয়া বিশেষ করে স্যার যেটা বলছিলেন প্রান্তিক এরিয়াতে ছোট বাচ্চাদের জ্বর আসলে বা কোনো র্যাশ দেখা গেলে বাবা মা প্রথম 1-2 দিনের মধ্যে হাসপাতাল বা চিকিৎসকের কাছে আনেন না, হয়তো কিছুটা দেরি করে 3-4 দিন পরে নিয়ে আসেন, অথবা জটিল দিকে চলে যাচ্ছে তখন নিয়ে আসেন। কোনো লক্ষণ আছে কি এগুলো দেখলে সন্দেহ করেই নিয়ে আসা উচিত যে হয়তো মিজেলসই হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। এটা আসলে সব র্যাশ কিন্তু মিজেলস না, এটা আমাদের চিন্তা করতে হবে। আর সব জ্বর কিন্তু মিজেলসের জ্বর না। এখন মিজেলসের যেটা হয় হামে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা 4টে স্টেজে হয়। প্রথম ইনকিউবেশন পিরিয়ড 18 দিন পর্যন্ত কোনো এক্সপোজড হলে ওই বাচ্চা যে এক্সপোজার পরে প্রোড্রোমাল ফেজ শুরু হয়। প্রোড্রোমাল ফেজ হচ্ছে আপনার হাই গ্রেড ফিভার, কন্টিনিউড ফিভার, একদম 104-5 ডিগ্রি জ্বর। এই জ্বরের পরে পরপরই 4-5 দিনের মধ্যে র্যাশ ডেভেলপ করে। এই র্যাশটা হচ্ছে মেকুলো পেপুলার র্যাশ। মেকুল র্যাশ মানে একদম মিশে যাওয়া র্যাশ, আর হচ্ছে পেপিউল হচ্ছে একটু উঠানো। এই ধরনের র্যাশগুলি বাচ্চাদের বিশেষ করে কানের পিছন থেকে শুরু হয়। প্রথমে ঘাড় বডি শুরু হয়ে একদম পেটে পর্যন্ত ছড়ায় যায়। এটা হচ্ছে এই ধরনের র্যাশগুলি হয়। আর তার আগে যে জ্বর হয়, জ্বরও একটা ক্যারেক্টারিস্টিক সিগনিফিকেন্স আছে। জ্বরে কিন্তু প্রথমেই বোঝা যায় এটা হাম কিনা। এটা কিভাবে বোঝা যায়? এটা হচ্ছে চোখটা লাল হয়ে যাবে, কনজাংটিভাইটিস হবে, তারপরে একদম স্টাফি নোজ হবে, মানে 4C বলা হয়। 4Cর মধ্যে একটা হচ্ছে কফ করিজা মানে নোজ টেস্টটা, আর কনজাংটিভাইটিস, আর একটা হচ্ছে কপ্লিক স্পট। এতে দাঁতের ভিতরে একটা একদম স্যান্ড লাইক একটা স্পট ডেভেলপ করবে। ওটা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে এই বাচ্চা হামের লক্ষণ দেখা গেছে, এবং পরে হাম হবে। এবং এটা যখন রেশ ডেভেলপ করে যায় তখন এটা ইনফেক্টিভিটি পিরিয়ড শুরু হয়ে যায়। 4 days বিফোর দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য রেশ অ্যান্ড 4 days আফটার দ্য disappearance of the rash, after the appearance of the rash, এটা after the fever আর কি। এটা হলে কিন্তু এটা ইনফেক্টিভিটি পিরিয়ডটা চলতে থাকে। এই সময় খুব ইনফেকশাস হয়, এবং এই সময় যদি হাঁচি কাশির মাঝে তো এটা ছড়ায়, হাঁচি কাশি দিলেই কিন্তু এখানে 2 ঘন্টার মতন মানে এনভায়রনমেন্টে চলতে থাকে ভাইরাসটা। যখন এটা এক্সপোজার হয় তখনই সে ইনফেক্টেড হয়ে যায়। এইভাবে কিন্তু একটা ভাইরাস 18 জনকে এফেক্ট করতে পারে, সেই জন্য এটা বলে হাইলি কন্টাজিয়াস। জি, এবং এই বিষয়টা নিয়ে আরও একটু জানবো আপনার কাছ থেকে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আবার ফিরছি আপনাদের কাছে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। সাথে রয়েছে আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। কথা বলছিলাম হামের প্রাদুর্ভাব নিয়ে, এবং এই প্রাদুর্ভাব বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়, কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আছেন ডাক্তার মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR, এবং অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, শিশু বিশেষজ্ঞ ও সাবেক বিভাগীয় প্রধান শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চলে যাচ্ছি মোস্তাক স্যারের কাছে। স্যার, বিরতির আগে আপনি একবার বলছিলেন আলোচনায় যে কেন হাম এত জটিল দিকে যাচ্ছে এবং কিভাবে সরকারের আসলে সেটার দিকে নজর দেওয়া জরুরি। একটু জানতে চাও ভ্যাকসিনেশন নিয়ে, ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আমাদের দেশের মানুষের মধ্যে অনেক মিসকনসেপশন রয়েছে, অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। এখন যেটা হচ্ছে যে হামের তো একটা ক্যাম্পেইন চলছে, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সরকার থেকে দেয়া হচ্ছে। অনেকেরই প্রশ্ন, আসলে যারা আগে টিকা দিয়েছে তাদের এই ক্যাম্পেইনে টিকা দিতে হবে কিনা, আর যারা আগে দেয়নি তাদের এটা দিলে কতটা ইফেক্টিভ হবে? সরকার থেকে বলা হয়েছে যে টিকা কেউ পাক বা না পাক, যদি আপনি গত 1 মাসের ভিতরে টিকা না দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই টিকা দেবেন। এটা যেহেতু হামের একটা মহামারী হয়ে গেছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন দেশেও হাম এরকম মহামারী হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল সব জায়গায় একটা বাড়তির দিকে। তো সেখানে যারা 2টো ডোজ দিয়েছেন তাদের অবশ্যই 3য় ডোজ দেওয়া দরকার।
এবং এটা 5 বছরের নিচে। আর আমাদের 2019 সাল থেকেই আপা বলেছেন যে ভ্যাকসিনে যে 95% কভারেজ সেটা কমে আসছে নানা কারণে। আমাদের ভ্যাকসিন ছিল কিন্তু সেই ভ্যাকসিনটাই দেওয়া হচ্ছে এখন নানা কারণে। সেই ভ্যাকসিন নিয়ে যে একটা গণটিকা অভিযান হওয়া উচিত 2-3 বছর পর পর, যেটা আপা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমি এই বছর টিকা দিলাম 9 মাস এবং 15 মাস, এই দুটো ডোজ কোনো কারণে একটা শিশু পেল না বা একটা ডোজ পেল একটা ডোজ পেল না, এই ধরনের শিশু কিন্তু পরবর্তী বছরের টিকার মধ্যে আসছে না, কারণ তার বয়স পার হয়ে যাচ্ছে। এই যে যারা টিকা দিতে পারলো না, বাজার টাকা দিল, সবাইকে কিন্তু 2-3 বছর পর পর এই যে শূন্যস্থানটা বা যে ঘাটতিটা পূরণ করার জন্য গণটিকা অভিযান করা হয়। 2টা ডোজ যারা দিয়েছেন তারা 3য় টিকা পাচ্ছেন বুস্টার ডোজ হিসাবে, হ্যাঁ, যেটাকে আরও শক্তিশালী করে। আর যারা পায়নি তারা একটা পেল। তো এই জন্য এখন যেহেতু আমাদের 19-20 সাল থেকে অনেকেই বাদ পড়ে গেছে, 2019 সাল যাদের বয়স তারা কিন্তু পার হয়ে গেছে, তাদের 5 বছর পার হয়ে গিয়েছে। অন্তত গত 5 বছরে যে সমস্ত শিশু টিকা পায়নি, তাদের যেহেতু আমাদের রোগের সংখ্যা অনেক বেশি, সম্ভব হলে আরও বয়স্ক বাচ্চাদেরও দেওয়া উচিত ছিল 12 বছর বা 15 বছর পর্যন্ত, কিন্তু টিকার সীমাবদ্ধতা আছে বা আমাদের বিশেষজ্ঞরা বলেছেন সেটা না দিলেও চলবে। অন্তত 5 বছর পর্যন্ত সমস্ত বাচ্চাকে যদি আমরা টিকা দিতে পারি তাহলে এই যে ভয়াবহতাটা আছে এটা কমে আসবে, এবং কিছুটা কমে আসছেও। যদিও নতুন জায়গায় আবার ছড়াচ্ছে, যেখানে টিকা দেওয়া হয়েছে সবচেয়ে বেশি হটস্পট ছিল, বেশি মহামারীর কেন্দ্রগুলো ছিল, সেগুলো কমে আসছে। কিন্তু যেগুলো তো নতুন জায়গায় ছড়িয়েছে সেখানেও কিন্তু প্রাণান্তকর পরিশ্রম করে আমাদের টিকা কর্মীদের যেতে হচ্ছে। তবে বাড়ি বাড়ি গিয়ে টিকাটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের আরও শক্তিশালী হবে। এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে 5 বছর বয়স পর্যন্ত, মানে 59 মাস পর্যন্ত যাদের বয়স, তাদেরকে এই টিকাটা অবশ্যই দিতে হবে, শুধু নিজের স্বার্থেই না, অন্যদের স্বার্থেও। জি, অবশ্যই। এবং এই কথার রেশ ধরেই আমি একটু ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম, আপনি বলছিলেন এটা হাইলি কন্টাজিয়াস এবং হাঁচি কাশি দেওয়ার মাধ্যমে বাতাসে প্রায় 2 ঘন্টা ছড়িয়ে থাকে এবং এর মধ্যে যারা কন্টাক্টে আসে তারা এফেক্টেড হচ্ছে। জানতে চাও আসলে একটি বাচ্চার যেমন মিজেলস হচ্ছে, এই যে হাইলি কন্টাজিয়াস, বড়দের হওয়ার সম্ভাবনা কতটুকু সেক্ষেত্রে, এবং যে বাড়িতে একজন বড় মানুষ এফেক্টেড হচ্ছে তাদের বাচ্চাদের আসলে কিভাবে সেভ করবে? এখন হচ্ছে কি যে মিজলস কিন্তু হাম কিন্তু সব বয়সেই হচ্ছে, তার মধ্যে কিন্তু 5 বছরের নিচের বয়সের বাচ্চারা বেশি এফেক্টেড হচ্ছে। দ্যাট ইজ 90%-এর উপরে এফেক্টেড হচ্ছে 5 বছর না তো 14 বছরের বয়সের নিচে, আর 5 বছরের নিচে হচ্ছে 80%, তার মধ্যে আবার 35% এফেক্টেড হচ্ছে 1 বছরের নিচে। এই যে জিনিসগুলি হচ্ছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে ইমিউনিটি কম, সেই জন্য এই ভাইরাসটা ইমিউন সিস্টেমকে এফেক্ট করে বেশি করে। আর যারা বড়রা, বয়স্করা, তারাও কিন্তু এফেক্টেড হচ্ছে। কিভাবে? তাদেরও কিন্তু ইমিউন সিস্টেমটা উইক হয়ে যাচ্ছে, ফলে এই ভাইরাসটা তীব্র আকারে এফেক্টেড করছে। এবং এই যে ভ্যাকসিন, স্যার যে বললেন যে ভ্যাকসিন দেওয়ার পরে আসলে যেটা হয় 20 বছর পরে, 20 ইয়ার্স পরে আস্তে আস্তে ডিক্লাইন হতে থাকে ভ্যাকসিনের ইফেক্টিভিটিটা, যার জন্যে যে বড়রা যারা 30 ইয়ার্সের উপরে তারা কিন্তু এফেক্টেড হলে খুব জটিলতা হতে পারে। এবং এই জটিলতার জন্য যদি বাচ্চা থাকে ওখানে, ওদেরকে কিন্তু আইসোলেশনে নিয়ে যাওয়া ভালো। আইসোলেশন মিনস হচ্ছে যে এফেক্টেড পারসনকে আইসোলেশন দিলে সেই আইসোলেশনে কিন্তু বাচ্চাদের না যাওয়াটা, বাচ্চাদেরকে আলাদা ঘরে রাখা, এরকম করে রাখা উচিত। আর তদুপরি আর যেটা হচ্ছে মিজলস হয়ে গেলে তখন কি করবে? তখন হচ্ছে মিজলস হয়ে গেলে কিন্তু সব মিজলস যে ভর্তি হতে হবে তা না। সব মিজলস যদি সাজেব বলছে খুব সুন্দর করে যে প্রান্তিক জনগণ যারা বুঝে না, তাদের জন্য একটা আলাদা একটা স্পেস খুললে সেটাও হচ্ছে ফলো আপ করার জন্য। কিন্তু যারা শহরে বাসিন্দা, আশেপাশে আছে এবং একটু সাইডেও আছে বলতে গেলে, তাদেরকে বলতে হবে জেনারেল ডেঞ্জার সাইনগুলি কখন আসতে হবে আমাদেরকে। যেমন ধরেন শ্বাসকষ্ট, হঠাৎ করে দ্রুত শ্বাস নিলে তখন কিন্তু চলে আসতে হবে। আর যদি মেজলস হয়ে যায় তখন অনেক জটিলতা ডেভেলপ করে। যারা কিন্তু আগে যদি ভ্যাকসিন না দিয়ে থাকে তাদের জটিলতাটা বেশি। ইমিউন অ্যামনেশিয়া বলে একটা কথা আছে, ইমিউনটাকে এফেক্টেড করে, এটা এমনভাবে করে যে মেমোরি হেল্পার
সেলগুলিকে, মেমোরি সেলগুলিকে একদম ইয়ে করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। ফলে হচ্ছে কি বাচ্চাদের আর কোনো মানে প্রতিরোধ ক্ষমতা থাকে না, তখনই জটিলতাটা শুরু হয়ে যায়। আসলে অনেক কিছু এখানে ফ্যাক্টর আসলে রয়েছে, এবং যেটা বলছিলেন যে ফলো আপ করা, সব মিজলসে আসলে চিকিৎসা বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়তো পড়ে না। একটু স্যারের কাছে চলে যাচ্ছি আবার। স্যার, ভ্যাকসিনেশন নিয়ে বলছিলেন 9 মাস থেকে শুরু হয় আমাদের মিজলসের ভ্যাকসিন, কিন্তু অনেক বাচ্চা আছে 6 মাসেই মিজলে আক্রান্ত হচ্ছে, মিজলসে, বা 7 মাসে। আমি নিজেও দেখেছি অনেক ছোট বাচ্চা, সেই বাবা মারা জানতে চায় যে ও তো ভ্যাকসিন ডেট 9 মাসে, তাহলে এর আগে হলে কি করণীয়? এর আগে যদি আপনার 9 মাসের নিচের বাচ্চাদের হাম হয়, অবশ্যই হাসপাতালে আসতে হবে। কারণ ব্যাপকভাবে যেহেতু হাম ছড়িয়ে পড়েছে মহামারী, কাজেই যাদের যাদের হাম হওয়ার কথা না, তারা আক্রান্ত হচ্ছে। যাদের বয়সটা 9 মাসের নিচে, নিশ্চয়ই কোনো তো তার মা অপুষ্ট ছিল, তার কাছ থেকে সে যথেষ্ট পরিমাণে ইমিউনিটি পায়নি, অথবা সে বাচ্চাটা অপুষ্ট অবস্থায় আছে, বুকের দুধ পাচ্ছে না, হয়তো নিয়মিত পাচ্ছে না। কাজেই তাকে সে যেন আর খারাপ অবস্থায় না যায়, এই ধরনের বাচ্চাদেরকে অবশ্যই আমাদের হাসপাতালে রাখতে হবে, এবং তাকে নানাভাবে যে মানে যত্ন করতে হবে যেন তার শ্বাসকষ্টটা ডেভেলপ না করে। আর যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কিন্তু ক্ষতি করার ক্ষমতাটা অনেক বেড়ে যায়। কাজেই এখানে হয়তো অতীতে আমরা দেখিনি যে এই বয়সের বাচ্চারা, এমনকি কয়েকদিন মাত্র বয়স, সে সমস্ত বাচ্চারাও নাকি আমি শুনেছি হাসপাতালে আসতে হয়েছে হাম নিয়ে। কাজে এই বিষয়ে আপনাদের কোনোই অপেক্ষা করবেন না। যদি যেই বয়সে হাম হওয়ার কথা না, তাকে অবশ্যই হাসপাতালে এনে চিকিৎসকের তত্ত্বাবধানে যত্ন নিতে হবে। জি, অবশ্যই। এটা একটি খুবই জানার প্রয়োজন ছিল। অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে 9 মাসের আগের বাচ্চাদের হলে তখন কি করা হবে? আমি একটু সাপ্লিমেন্ট করি। জি, অবশ্যই। আসলে আমি এখনো একজন 3 মাসের বাচ্চা এফেক্টেড হয়েছে, এরকম আমাদের চিকিৎসা চলছে আমাদের হসপিটালে। তো 3 মাসের বাচ্চাও কিন্তু এফেক্টেড হতে পারে। স্যার যে বললেন যে অনেক সময় ব্রেস্ট ফিডিং না করালে কিন্তু বাচ্চাগুলি ইমিউন সিস্টেম এমনিতে উইক থাকে। ব্রেস্ট ফিডিংয়ের জন্য কিন্তু এই অ্যান্টিবডিগুলা 6 মাস পর্যন্ত বাচ্চাদেরকে প্রোটেকশন দিচ্ছে, এটা একটা। আর এরা এক্সপোজার হলে কি হবে? এদের এক্সপোজার হলে আসলে আইজি ইমিউনোগ্লোবুলিন, ইন্টারমাসকুলার ইমিউনোগ্লোবুলিন দেওয়ার একটা 6 days 6 দিনের মধ্যে আফটার দ্য এক্সপোজার, উইদিন দ্য এক্সপোজার, এটা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন, ইন্টারভেনাস তো না, ইমিউনোগ্লোবুলিন আইজিএম, মাসকুলার ইন্টারমাসকুলার ইমিউনোগ্লোবুলিন, রাইট। জি ম্যাডাম, যেহেতু এই কথাটি বলছিলেন, একটু জানতে চাওয়া, যারা জটিল দিকে চলে যাচ্ছে বা একটা মিজলসের রোগী জটিলে যাচ্ছে কিনা, অনেকে কিন্তু সেটা বুঝতে পারেন না, সেটার কোনো লক্ষণ আছে কিনা? হয়তো বাসায় রয়েছে, জ্বর হয়েছে বাচ্চাটির, জটিলতর হচ্ছে কিনা? জটিলতর মেইনলি হচ্ছে আপনার তো রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেকশন ইনভলভ করে, ওটা হচ্ছে নিউমোনিয়া ডেভেলপ করবে। আরেকটা হচ্ছে ডায়রিয়া হয়, ভীষণ ডায়রিয়া। আর স্যার যেমন অন্ধত্ব, ব্লাইন্ডনেস হয়, যার জন্য নাকি ভিটামিন এ ডিফিসিয়েন্সি থাকে, ইমিউন এফেক্ট করে, যার জন্যে নাকি আপনার ভিটামিন এ ডিফিসিয়েন্সির জন্য এই ব্লাইন্ডনেসটা ডেভেলপ করে। তারপরে হচ্ছে আপনার নিউমোনিয়া হয়, হঠাৎ করে কনভালশন হলো, খিঁচুনি হলো, খিঁচুনিতে কিন্তু এনকেফেলাইটিস হতে পারে, এই এনকেফেলাইটিস হবে। তারপরে হচ্ছে কানের মধ্যে ইনফেকশন হয়, অটাইটিস মিডিয়া ডেভেলপ করতে পারে। তার মানে আসলে অনেক সব ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার চান্স, বিশেষ করে নিউমোনিয়াটা হচ্ছে মেইন। নিউমোনিয়াটা হলে কিন্তু অনেক দিন লিঙ্গারিং করে, এটা ভাইরাল নিউমোনিয়া তো, আর সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আরও বাচ্চাটা খারাপ হয়ে যায়। আমি আবারও আলোচনায় ফিরবো, আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম হাম নিয়ে, হামের ভয়াবহ প্রাদুর্ভাব বৃদ্ধি এবং কি করণীয় সে বিষয়টি নিয়ে কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক হোসেন এবং শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সাইদ আনোয়ার। চলে যাচ্ছি ডাক্তার মোস্তাক হোসেন, স্যার আপনার কাছে। আপনি ভ্যাকসিনেশন নিয়ে বললেন এবং সরকারের পদক্ষেপ নিয়ে বললেন। একটু জানতে চাওয়া যে এই যে আমরা একটা মহামারী দেখছি বা এই যে বাচ্চাগুলো ভুগছে, কিছু বাচ্চাকে আমরা হারিয়েছি, ভবিষ্যতে আসলে কি করলে আমরা আসলে এই ভয়াবহতাটা প্রতিরোধ করতে পারবো?
দেখুন, হাম রোগটা বাংলাদেশের জন্য নতুন কোনো রোগ না। এর চিকিৎসাও আমাদের চিকিৎসকরা জানেন, শিশু বিশেষজ্ঞরা জানেন। আমাদের এই যে যথেষ্ট পরিমাণে সম্পদও রয়েছে এগুলো করার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা উল্টোভাবে আছে। আমাদের সবার মনোযোগ জনগণ থেকে শুরু করে যে বড় বড় হাসপাতালে কটা আইসিইউ আছে, কটা ভেন্টিলেটর আছে, কতজন প্রফেসর আছেন, এইগুলো নিয়ে আমরা সবাই ব্যস্ত। কিন্তু আমাদের একদম প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র কিন্তু একেবারেই যেগুলো আছে নগণ্য অবস্থা, সার্ভিস খুব একটা মানে সন্তোষজনক না। এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উপর ভিত্তি করে স্বাস্থ্য ব্যবস্থাটার পিরামিড হওয়া উচিত। এখন পিরামিডটা উল্টো হয়ে আছে। দেখুন, এই যে হামে আক্রান্ত হলো বাচ্চাগুলো, এমনি জ্বর হলেই যদি ওখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো এভাবে চালু থাকতো, সক্রিয় থাকতো, মানুষের আস্থাভাজন থাকতো, ওখানে নিয়ে যেত। নিয়ে গেলে কিন্তু ওখানেই প্রথম শনাক্তটা হতো যে তোমার হাম হচ্ছে। ভর্তি করতে গেলে যে মাধ্যমিক পর্যায়ের হাসপাতাল আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স বা ঢাকা শহরে এই সিটি কর্পোরেশনের হাসপাতালগুলো, ওগুলো খালি পড়ে থাকে। শুধু একটা ডিএনসিসিটা কোভিডের জন্য ডেডিকেটেড, সেগুলো এখন হামের জন্য করা হয়েছে। খুব ভালো সিদ্ধান্ত। এই মাঝারি পর্যায়ের হাসপাতাল যদি পর্যবেক্ষণে রাখা হয়, তারপরে যারা জটিল হবে, কিছু লোক তো জটিল হবেই, তাদেরকে আপনি শিশু হাসপাতালে পাঠালেন বা সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠালেন। এই যে একটা স্তরভিত্তিক স্বাস্থ্যের বিন্যাস করা, প্রাথমিক সবচেয়ে বেশি, তারপরে মাধ্যমিক, তারপরে বিশেষায়িত হাসপাতাল, তাহলে কিন্তু আপনি যে কোনো আপনি জানা রোগ বা অজানা রোগও যদি হয়, তাহলে আপনার আগে থেকেই বাছাই হয়ে গেল এবং অনেক মানুষ ওখানেই ভালো হয়ে যাবে। এই একটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে মাথা ভারী, সেটাকে ঠিক করতে হবে। দ্বিতীয় হচ্ছে, এইরকম স্বাস্থ্যের দুর্যোগটা হতেই পারে, উন্নত দেশ হোক বা অনুন্নত দেশ হোক। এই জন্যে একটা পাবলিক হেলথ এমার্জেন্সির ঘোষণা করার বিধান আমাদের সরকার খুবই এই বিষয়ে করতেই চায় না, কোনো সরকারই না। যে আমাদের একটা কোভিড বিশ্বমারি করলাম, বাংলাদেশ সরকারের কোনো ঘোষণা নেই যে বাংলাদেশ আজকে থেকে প্যান্ডেমিক বা বিশ্বমারিতে প্রবেশ করলো। কিন্তু সব কাজ কিন্তু করেছে তারা, সব অ্যাডহক ভিত্তিতে। এখনও কিন্তু সব কাজ করছে অ্যাডহক ভিত্তিতে। এটা আমাদের জনস্বাস্থ্য বিভাগ থেকে বলেছি যে যখন রোগটা প্রথমে হয় আউটব্রেক, সেই ও এলাকার জন্য একটা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি। প্রতি বছর ডায়রিয়া আউটব্রেক হয়, সেটা আমাদের জানা রোগ, কিন্তু মাত্রার চেয়ে বেশি হয়ে গেলে দেখেন আইসিডিডিআরবিতে তাঁবুটা নিয়ে করা হয়। তাহলে ওটা তাদের একটা প্রোটোকল আছে। কাজে বাংলাদেশ সরকারের প্রোটোকল আছে স্থানীয়ভাবে। কাজে এই পাবলিক হেলথ এমার্জেন্সি হলে আমাদের লোকালি কী করা উচিত, জেলাভিত্তিক কী করা উচিত, ন্যাশনাল লেভেলে কী করা উচিত, সেগুলো কিন্তু আমরা এগুলো খসড়া করে রেখেছি। এবং কার কী ভূমিকা, শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ কিন্তু এটা সামাল দিতে পারে না। আজকে দেখুন, আমি বললাম যে প্রান্তিক পরিবারের শিশুদেরকে একটা জায়গায় রাখা উচিত, কমিউনিটি আইসোলেশন সেন্টার, আজ যদি খোলাসা করে বলি, এটা শুধু স্বাস্থ্য বিভাগ চালাতে পারে না, এর জন্য সেনাবাহিনী লাগতে পারে। সেনাবাহিনী যদি একটা তাঁবু করে দেয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে যদি সামাজিক সহায়তা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, মা ও শিশু মন্ত্রণালয় তাদের অনেকগুলো কাজ, ভিটামিনের সাপ্লাই তারা হেল্প করতে পারে। তাহলে পাবলিক হেলথ এমার্জেন্সি হলে কোন মন্ত্রণালয়ের কী কাজ সেগুলো নির্ধারিত হয়ে যায়। ধর্ম মন্ত্রণালয়ের কী কাজে টিকা নিতে গিয়ে অনেকে ভেজিটেড ফিল করে, ইমাম সাহেব যদি বলে না আমাদের টিকাটা নেওয়া উচিত, তাহলে আমাদের বাচ্চাকে বাঁচাতে পারবো না, মানুষ অনেক আশ্বস্ত হয়। কাজে সবারই সমস্ত কাজগুলো আগে থেকে নির্ধারিত করে যদি আমরা একটা পাবলিক হেলথ এমার্জেন্সি রেসপন্স প্ল্যান তৈরি করি, এবং কোন রোগ কখন কোন মাত্রা ছাড়ালে এটা মানে এপিডেমিক হবে, সেটাও কিন্তু এপিডেমিওলজিস্টরা বলতে পারবেন। তাদেরকে নিয়ে যদি একটা টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ করা হয়, তাহলে এরকম এমার্জেন্সি আসার আগেই ডিটেকশন হয়ে যাবে আমাদের তৃণমূল পর্যায়ে, এবং তখন থেকেই প্রস্তুতি শুরু করলে হয়তো কিছু আমাদের ক্যাজুয়ালিটি হবে, কিন্তু এই রকম মাত্রায় ক্যাজুয়ালিটি হবে না। কাজে একদিকে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করা, যেটা আমাদের ক্ষমতাসীন বিএনপি সরকারের স্বাস্থ্যের যে নির্বাচনী ইশতেহার সেখানে পরিষ্কার বলা আছে। আরেকটা হচ্ছে আমাদের দুর্যোগ মোকাবেলা করার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি করা দরকার, যেটা প্রাকৃতিক দুর্যোগের বেলায় কিন্তু স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে, খুব সুন্দর পদ্ধতি। এখন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে খুব একটা মানুষ মারা যায় না, কমে আসছে। কাজে এইভাবে স্বাস্থ্যের দুর্যোগের জন্য আমাদের অনুরূপ ব্যবস্থা করা দরকার, তাহলে আগামী দিনের দুর্যোগে আমরা অনেক প্রাণহানি থেকে
রক্ষা করতে পারবো। আমি আবারও আসবো এই বিষয়টি নিয়ে। একটু চলে যাচ্ছি অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার ম্যাডাম আপনার কাছে। স্যার কিন্তু বলছিলেন যে কিভাবে আসলে কি পদক্ষেপ নিলে আমরা এই বিষয়গুলো ভবিষ্যতে আসলে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারবো। ম্যাডামের কাছে জানতে চাও, যেহেতু রোগী সম্পর্কে আপনার কাছে জানছি, কোন পর্যায়ে গেলে একটা শিশুর আসলে আইসিইউর প্রয়োজন হয়? মাঝখানে আইসিইউ নিয়ে খুব কথাবার্তা হলো এবং স্যার বলছিলেন যে এখন হামের জন্য ডেডিকেটেড করে দেওয়া হচ্ছে হাসপাতালে, এবং যারা একটু সচেতন তারা এসে আগে খোঁজ নিচ্ছেন এই হাসপাতালে আইসিইউ আছে কিনা। মায়েরা একটু জানতে চাও আসলে আইসিইউ কখন প্রয়োজন হয়? 15 ইয়ার্সের নিচে, বিশেষ করে আইসিইউ, পিআইসিইউ যেটাকে বলে, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ওটা কিন্তু নাই বললেই চলে। ওটা কিন্তু সরকারি লেভেলে ছিলই না আগে। এখন কিছু কিছু ঢাকা মেডিকেল কলেজে 2020 সাল থেকে আমি ছিলাম, তখন আমি খুলে এসেছি। তারপরে আস্তে আস্তে স্বল্প পরিসরে সরকারি লেভেলে কিছু কিছু শুরু হয়েছে, কিন্তু বাইরে প্রাইভেটলি এখনও পর্যন্ত যে আপ টু দ্য মার্ক আইসিইউ আছে, কিন্তু পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের খুবই স্বল্পতা রয়েছে। এখন বাচ্চাদের কিন্তু ইন্টেন্সিভ কেয়ার দরকার হয়, আইসিইউ দরকার হয়। কখন দরকার হয়? যখন বাচ্চাটা, যেমন অক্সিজেন সিচুয়েশন আস্তে আস্তে কমে যাচ্ছে, বাচ্চার অক্সিজেন বেশি লাগছে, তখন কিন্তু আইসিইউ ছাড়া উপায় নাই। এবং এই জন্যে কিছু কিছু জিনিস আমাদের আইসিডিডিআরবির একজন ডক্টর আছেন চিশতি, উনি কিন্তু একটা সিপেপ মেশিন তৈরি করেছেন, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার বাই প্রেশার, যেটাতে নাকি আইসিইউ যে লাগছে তার একটু ইন্টেন্সিটিটা কমে যাবে। একটা হাই ফ্লো অক্সিজেন, যেটা আমরা কোভিডের সময় হাই ফ্লো অক্সিজেন মেশিন এনে আইসিইউর অল্টারনেটিভ আমরা চিন্তা করেছি, এই ধরনের করা যায়। আর একটা হচ্ছে বাচ্চাদের কখন আইসিইউ দরকার হচ্ছে, বাচ্চাদের আইসিইউ দরকার হবে তখনই অক্সিজেন সিচুয়েশন যদি 90 নিচে নেমে যায়, তখন কিন্তু বাচ্চাদের আইসিইউর দরকার হয়, আইসিইউ কেয়ারের দরকার হয়। তখন কিন্তু 5 লিটার 10 লিটার অক্সিজেনও কিন্তু হয় না, তখন হাই ফ্লো অক্সিজেন দিলে কিছুটা ভালো। আর তদুপরি আইসিইউর আসলে কেয়ার খুবই দরকার। তার মানে আসলে ওই বাচ্চাটি সবসময় ফলো আপের প্রয়োজন রয়েছে, কখন অক্সিজেন কমে যাচ্ছে কিনা, জটিল দিকে যাচ্ছে কিনা সেই মিজেলসের বাচ্চাটি। আলোচনায় আবারও ফিরবো, বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। কথা বলছিলাম হাম নিয়ে, হামের প্রাদুর্ভাব এবং এক্ষেত্রে কি করণীয় সে বিষয় নিয়ে কথা বলছেন। আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, শিশু বিশেষজ্ঞ। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, বিরতির আগে আপনি বলছিলেন কোন বাচ্চাগুলো জটিল হতে পারে এবং কাদের ক্ষেত্রে আসলে আইসিইউর প্রয়োজন হয়। একটু জানতে চাওয়া, এই হামের এই মহামারীর সময়ে আসলে সচেতনতার জন্য বা বাচ্চাদেরকে ভালো রাখার জন্য আপনি কি পরামর্শ দিবেন মায়েদের ক্ষেত্রে বা অভিভাবকদের কি করণীয়, এবং যারা স্কুল গোয়িং বাচ্চা আছেন, অনেকেই ছোট ছোট বাচ্চা স্কুলে দিয়েছেন, তাদের কোনো সচেতনতার প্রয়োজন রয়েছে কিনা? আসলে যখনই হাম তো প্রতিরোধ করা যায়, কিন্তু প্রতিকার নেই। এইভাবে কিন্তু যদি স্কুলে যায়, স্কুল গোয়িং বাচ্চাদেরকে বলবো যে ওরা যদি মাস্কটা পরে, ফেস মাস্কটা পরার অভ্যাস করায়, তাহলে অনেকটা রোধ করা যাবে। আর তারপরেও আছে ভ্যাকসিনের উপরে কোনো কথা নাই, সবাইকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। আমাদের বাংলাদেশের সরকারি লেভেলে যে ভ্যাকসিন দিচ্ছে এখন 5 বছরের নিচে বাচ্চাদের সবাইকেই দিতে হবে। আর 10 বছর, 12 বছর, 14 বছরেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। MMR ভ্যাকসিন আছে, মিজলস, মাম্পস, রুবেলা, ওটা প্রাইভেটলি দেওয়া যায়, এবং ওইটাও একটা করে একটা ডোজ দিয়ে গেলে আমার মনে হয় ওটা অনেকটা কভার করবে। এবং যে 5 বছরের বয়সের নিচের বাচ্চাদের কন্টিনিউ যদি ভ্যাকসিন দেওয়া হয় এখানে, তাহলে কিন্তু 95% যদি কভার করে, তাহলে আমাদের হার্ড ইমিউনিটি হয়ে যাবে, তাহলে আর চিন্তা আমাদের খুব কমে যাবে। 2 নাম্বার হচ্ছে যেগুলি হাত ধোয়া, পরিষ্কার করে হাত ধুতে হবে, খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুয়ে আসতে হবে, বাথরুমে যাওয়ার আগে, বাথরুমে যাওয়ার পর হাত ধুয়ে খেতে হবে। এই জিনিসগুলি আমাদের, এই এটিকেটগুলি আমাদের কিন্তু চলতে হবে। জিনিসটা আমরা যে ময়লা ফেলি, ওটা একটা ডাস্টবিনে ফেলা, ওটা একটা ফিক্সড জায়গায় ফেলা, সেই জিনিসগুলি করতে হবে। আর যেটা হচ্ছে নিউট্রিশাস ফুড খেতে হবে, নিউট্রিশন দিতে হবে।
কিভাবে নিউট্রিশন দিবে? যারা ছোট বাচ্চা তাদেরও কিন্তু হচ্ছে। এই জন্য মাকে কি করতে হবে? মাকে একদম 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ দিতে হবে। 6 মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে, এবং সেটাও দিতে হবে নিউট্রিশাস ফুড দিতে হবে। এবং বাচ্চার যদি হাম হয়েই যায় তখনও নিউট্রিশাস ফুড দিতে হবে। ভিটামিন এ, ভিটামিন সি জাতীয় খাবারগুলি বেশি, ভিটামিন ডি জাতীয় খাবারগুলি বেশি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবারগুলি বেশি। এই খাবারগুলি খেলে কিন্তু নিউট্রিশন যদি গ্রো করে, কারণ আমরা দেখেছি হাম কাদের হয়? অপুষ্টিজনিত বাচ্চাদের হয়, অপুষ্টিদের বেশি হয়, 5 বছরের নিচের বাচ্চাদের বেশি হয়, প্রেগনেন্সিতে বেশি হয়, মানে ভালনারেবল। এই জিনিসগুলি আমাদেরকে, যে বড় বয়সের লোকরা ভালনারেবল, মোর দেন 30 ইয়ার্স, এই জিনিসগুলি আমরা যদি এটিকগুলি আমরা যদি চালু করি তাহলে আমার মনে হয় অনেকাংশে। আর যখন হয়েই যায় তখন আইসোলেশনে থাকা। জি, তার মানে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যতটা বাড়ানো যাবে, ইমিউনিটি যতটা বাড়ানো যাবে, ততটাই এর প্রকোপ থেকে নিজেকে দূরে রাখা যাবে। ধন্যবাদ ম্যাডাম। একটু চলে যাচ্ছি মুস্তাক স্যারের কাছে। স্যার, শুনলাম আপনার কাছ থেকে পুরো আয়োজন জুড়েই আসলে কি কি করণীয় প্রতিরোধের জন্য এবং ভবিষ্যতে কি কি প্ল্যান রাখা জরুরি সরকারের ক্ষেত্রেও আপনি বলেছেন। একদমই আজকে আয়োজনের শেষের দিকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এই যে বাংলাদেশে এখন হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, আপনার আসলে সুদূর প্রসারী আর কি কি পদক্ষেপ নিলে আমরা আসলে এই ধরনের প্রাদুর্ভাব থেকে দূরে থাকতে পারবো, একদমই শেষে সবার উদ্দেশ্যে যদি বলেন। না, আমি ইতিপূর্বে বলেছি যে এই ধরনের জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের পরিকল্পনাগুলো এখনই করতে হবে। আমরা কোভিডের পরে ভেবেছিলাম সেটা করবে সরকার, সেটা করেনি। ফলে আমরা আগের মতো ডেঙ্গিতে মারা গেল, এরপরে সেটা কাঙ্ক্ষিত ছিল না। যে মৃত্যুগুলো আমরা ঠেকাতে পারি সেগুলো আমরা কেন করব না? নতুন একটা রোগ আসলে কোভিডের মতো সেটা সমস্যা হতে পারে। আমি যেটা পরিশেষে বলতে চাচ্ছি, দেখুন, এটা একটা সরকার বলুক কি না বলুক, একটা জাতীয় স্বাস্থ্য দুর্যোগ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, টেকনিশিয়ান, যত ধরনের স্বাস্থ্যের সঙ্গে জড়িত কর্মী, তারাই শুধুমাত্র একত্রিত হয়ে কাজ করলে হবে না, গোটা জাতিকে একসাথে হাত লাগাতে হবে। এই শিশুদের খবর যখন আমি দেখি বা হাসপাতালে যাই, আমার মতো একজন বয়স্ক মানুষ, আমার কিন্তু আমার আবেগ আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি চিন্তা করি আমার নাতি বা নাতনি যদি এভাবে মারা যেত তাহলে কী অবস্থা হতো। কাজেই এই প্রতিটা মৃত্যুই যদি প্রতিরোধযোগ্য, আমরা সবাই মিলে যদি হাত লাগাই, বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত শিশু, তাদের পরিবারকে আমরা সামাজিক সহায়তা দেই, তাদেরকে আমরা উৎসাহ দেই, তাদের যা প্রয়োজন, খুব বেশি প্রয়োজন না, কিন্তু তারা ঘুরতে থাকে এই হাসপাতাল থেকে সেই হাসপাতাল। ঢাকা শহরে আমাদের অনেক ভলান্টিয়ার সংগঠন আছে, ঢাকার বাইরে আছে, রাজনৈতিক দলের নেতারা কর্মীরা আছে, তারা স্থানীয় সরকারের নেতৃত্ব করতে চান। আপনারা কেন এগিয়ে আসছেন না? আপনারা যদি সম্পদ নিয়ে এগিয়ে না আসেন, আজকে দেখেন যারা সমাজের সবচেয়ে বঞ্চিত অংশ, তারা যদি রোগে আক্রান্ত হয়, আপনি আমি কেউ কিন্তু সুরক্ষিত থাকতে পারবো না। যখন কোভিড বিশ্বমারী হয় তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছিলেন যে নোবডি ইজ সেফ আনটিল এভরিবডি ইজ সেফ। প্রত্যেকটা মানুষ যদি নিরাপদে না থাকে এই মহামারী থেকে, আমরা কেউ নিরাপদ থাকতে পারবো না। কাজে আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, ঢাকার বাইরে নির্বিশেষে, আপনারা সবাই মিলে আমাদের অন্তত প্রান্তিক পরিবারের শিশুদের সাহায্যে এগিয়ে আসেন। আমরা হয়তো আশা করি 1-1.5 মাসের ভিতরে আরও কমে যাবে আমাদের যে হামের পরিস্থিতি, কিন্তু মৃত্যুটা কিন্তু আমরা সহসা কমাতে পারছি না। সবাই মিলে যদি আমরা হাত লাগাই, এই মৃত্যু আমরা 7 দিনের মধ্যে দেখব যে এটা অনেক নেমে গেছে। আমরা নিশ্চয়ই পারবো। বাংলাদেশের মানুষ পারে না এটা তো কোনো ইতিহাস নেই। নিশ্চয়ই সেই পারার দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি, আমি আপনাদের মাধ্যমে সেই আহ্বান জানাতে চাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোস্তাক হোসেন আপনাকে এত সুন্দর আসলে পরিকল্পনা এবং কি করণীয় সেই বিষয়ে মতামত দেওয়ার জন্য, এবং অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য, কিভাবে সচেতন থাকা যায় এবং বাচ্চাদেরকে এর প্রভাব থেকে দূরে রাখা যায় এই বিষয়গুলো নিয়ে আপনাদের দুজনকেই ধন্যবাদ, আপনাদের এত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে জানলাম বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে। আশা করি হাম নিয়ে সবার যে ভ্রান্ত ধারণা বা ভয় উদ্বেগ যাই রয়েছে, সবাই সচেতনভাবে সেগুলো মোকাবেলা করবেন, নিজের সন্তানদের প্রতি সতর্ক থাকবেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।